কাল আবার ভোট এ রাজ্যে 3 কেন্দ্রে ভোট, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। দার্জিলিং হেভিওয়েট, বালুরঘাটও হেভিওয়েট, রায়গঞ্জও হেভিওয়েট। আমরা এই 3 কেন্দ্র নিয়ে ছুঁয়ে রাখবো, আলোচনা করব। তবে তার আগে আপনাদের জানাবো, জনতা আমার সঙ্গে প্রতিদিন থাকে। জনতার প্রশ্ন থাকে নেতাদের উদ্দেশ্যে, কারা কারা রয়েছেন প্রাথমিকভাবে পরিচয় করিয়ে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য, তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি মুখপাত্র এবং সপ্তর্ষি দেব সিপিআইএম নেতা। একেবারে চলে যাব প্রথম দার্জিলিংয়ে ভূমিপুত্র ইস্যু ছিল বিজেপির মধ্যেই, আর ভূমিপুত্র প্রার্থী দিল তৃণমূল। রাজু বিস্তা আগের বারও জয়ী, এখনো পর্যন্ত তৃণমূল হাতেই পায়নি দার্জিলিং। কিন্তু এবার কি হবে, রাজনীতির কি সমীকরণ? অনেক জল বরফ সব গলেছে দার্জিলিং এর পাহাড়ে। আবির ঘোষালের প্রতিবেদন। দার্জিলিং লোকসভা আসন আবহাওয়াজনিত কারণে যতটাই শীতল শান্ত, রাজনৈতিকভাবে এই লোকসভা নির্বাচনের আগে এই কেন্দ্র ঠিক ততটাই উত্তপ্ত। এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি যাকে প্রার্থী করেছে, দেখতে পাওয়া গেল বিজেপিও তাদের ট্রেন্ড বদল করেছে। 2009, 2014, 2019-এও নয়া প্রার্থী এনেছিল। যারা জিতে সাংসদ হয়েছিলেন তাদেরকে তারা অন্যত্র নিয়ে গিয়েছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে অবশ্য সেই পুরনো মুখ রাজু বিস্তার ওপরই তারা ভরসা রেখেছেন। পাহাড়ের যারা নেতারা রয়েছেন তাদেরকে ঘিরে এবারের লোকসভা নির্বাচনের রাজনৈতিক অঙ্ক অনেকটাই আবর্তিত হতে শুরু করেছে। বিশেষ করে একদিকে যখন বিজেপি বিরোধিতার ক্ষেত্রে অন্যতম নিয়ন্ত্রক হিসেবে দাঁড়িয়ে থাকছেন হচ্ছে অনিত থাপা। দীর্ঘদিনের প্রশাসক হিসেবে দার্জিলিংয়ে কাজ করা গোপাল লামাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। আর কংগ্রেস বা বামেরা জোটবদ্ধ মিলে যাকে প্রার্থী করলেন তার বিরোধিতা করে অবশ্য বিনয় তামাং তিনি কংগ্রেস ছেড়ে চলে গেলেন, যাকে কিছুদিন আগে রাহুল গান্ধীর সঙ্গে হাত ধরতে দেখা গিয়েছিল। আবার বিজেপি বিধায়ক তিনিও লড়াই করছেন বিজেপির সাংসদের বিরোধিতা করে। আর অজয় এডওয়ার্ডের মতো নেতা, যিনি দার্জিলিং পুরসভা নির্বাচনের প্রেক্ষিতে অন্যতম রাজনীতির অঙ্ক হয়ে উঠেছিলেন পাহাড়ে, তাকেও এবার দেখতে পাওয়া যাচ্ছে কংগ্রেস শিবিরের সঙ্গে হাত মিলিয়ে থাকতে। তবে সমতলের অংশ বাদ যায়নি। সমতলের থেকে কে কতটা লিড নিতে পারবে তা অবশ্যই লোকসভা নির্বাচনের ফল বেরোনোর প্রেক্ষিতে সেই প্রার্থীর জয়ের সূচক হিসাবে থাকবে। তবে কোথাও না কোথাও অনেকেই বলছেন এবারের দার্জিলিংয়ে কে জয়ী হবেন তা ঠিক করবে এই কুইন অব দ্য হিলসই। ফলে যারা হেরিটেজ টয় ট্রেন দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন বা মনের আনন্দ নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেন, তাদের কাছে এবারের দার্জিলিংয়ের নির্বাচনও দেখার মতো হচ্ছে বলে মত রাজনীতিবিদদের একাংশের। ফলে পাহাড়ের প্রতিটা বাঁকে টয় ট্রেন যেমন যাচ্ছে, ঠিক তেমনি রাজনীতির চড়া সুরের অঙ্কেও অনেকে বুঝে নেওয়ার চেষ্টা করছেন কি হবে এবারে দার্জিলিংয়ের ভোটে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দার্জিলিং। একেবারেই ঠান্ডা ঠান্ডা কুল কুল, কিন্তু চোরা স্রোত রাজনীতির একটা রয়ে গেছে। আর এবার চলে যাব আমরা রায়গঞ্জে। রাজনীতিতে যাব না, রায়গঞ্জে যাব একেবারে কাঁটা তারের বেড়ায়। কাঁটা তারের বেড়া মানে হচ্ছে একেবারে সীমান্তে থেকে আমাদের প্রতিনিধি অমিতের প্রতিবেদন দেখুন। রাত পোহালে রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন। এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রাধিকাপুরের উদগ্রাম। আমার ডান দিকে ভারত বাংলাদেশ সীমান্ত, ঠিক একদম শেষ সীমানায় আমরা এই মুহূর্তে দেশের, ওপারটা বাংলাদেশ। ঠিক আমার বাঁ দিকে পোলিং স্টেশন বা বুথ। ইতিমধ্যেই এই উদগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী চলে এসেছেন ভোটের নিরাপত্তার জন্য। রাত পোহালে আগামীকাল সকাল থেকে ভোট। কখনো এই সীমান্তবর্তী এলাকায় কখনো অশান্তি বা কিছু এই গ্রামে কি হয়েছে? না, আমরা জানি আমাদের এখানে কোনোবার গন্ডগোল হয় না, আশা করবো এবারে কোনো গন্ডগোল হবে না। সাধারণভাবে ভোট দিই আমরা বা ভোট দিব। না, এখানে কোনো গন্ডগোল হয় না, কোনো অসুবিধা নেই। জন্ম অবধি এখানে কোনো গন্ডগোল নেই। আমাদের সবাই শান্তিপূর্ণভাবে সকাল ভোট দিই। এটা কোনো রাজনীতিক এখানে অত দল কিছু নাই। সবাই আপন আপন যে ভোট আপন আপন সবাই প্রয়োগ করে, কোনো গন্ডগোল নাই। রাত পোহালেই ঠিক এই উদগ্রামেও অন্যান্য জায়গার মতো ভোট গ্রহণ হবে। এলাকার মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে এই এলাকা অর্থাৎ সীমান্ত এলাকা, একদম বাংলাদেশের বর্ডার লাগোয়া এই যে বুথ
ভোট কেন্দ্র, সেখানে শান্তিপূর্ণ ভোটদান হয়। ক্যামেরায় মনোজের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, রাধিকাপুর। আর এবার যাব বালুরঘাটে। বালুরঘাটে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের বিপ্লব মিত্র, বহুদিনের তৃণমূল কর্মী, তৃণমূল নেতা, বহুদিনের রাজনীতিবিদ। আমরা দেখেছিলাম বালুরঘাটে দেবের প্রচার নিয়ে কি হলো, একেবারে সৌজন্যের রাজনীতি হয়ে গেল। সেই বালুরঘাট থেকে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির প্রতিবেদন। রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন, আর এই দ্বিতীয় দফার নির্বাচনে অন্যতম নজর কাড়া কেন্দ্র বালুরঘাট। বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবারে মূলত লড়াই দুই ফুল শিবিরের, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বিপ্লব মিত্রের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি এবারে প্রার্থী করা হয়েছে। গতবার তিনি এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন, কিন্তু বিপ্লব মিত্রের বিরুদ্ধে কাঁটা দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশে। শেষ পর্যন্ত কোন রাজনৈতিক সমীকরণে বাজিমাত করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তার উত্তর দেবে 4 জুন। ক্যামেরা রাজীবের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ি, নিউজ 18 বাংলা, বালুরঘাট। আমরা একটু দার্জিলিং নিয়ে আলোচনা করি। শান্তনুবাবু, দার্জিলিং কোনোদিন তৃণমূলের হাতে নেই, বরং বিজেপি রাজু বিস্তা বারবার জিতে আসছেন। এবারে ভূমিপুত্র নিয়ে বিজেপির মধ্যে ব্যাপক দ্বন্দ্ব হয়েছিল, এখনো দ্বন্দ্ব আছে জানি না। এর আগে তারপরে বরফও গলেছে প্রচুর। গোপাল লামা ভূমিপুত্র, আপনারা কিভাবে আশা করছেন বিজেপির থেকে বেরিয়ে তৃণমূল জয়ী হবে? ওয়েনবাবু, শুরুটা তো আপনিই করলেন, শেষটা আমি করি। আপনি নিজেই বললেন ঠান্ডা ঠান্ডা কুল কুল, আমি পরের লাইনটা বলে দিই, এবার দার্জিলিংয়ে তৃণমূল। এটা সহজ অঙ্ক, এবং এই পথ নির্দেশিকা আপনি বিগত নির্বাচনগুলোর ফলাফল দেখলেই বুঝতে পারবেন যে দার্জিলিংয়ের মানুষ তাদের ভুল শুধরে নিয়ে তৃণমূলের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করা শুরু করে দিয়েছে, এবং তারা বুঝেছে বাকিরা খালি চটকদারি, গিমিক, সস্তা রাজনীতি করে, মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করে, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। বিশ্লেষকরা বলছেন একাংশ যে তাও নাকি বিজেপির দিকেই একটা স্রোত বইছে। আমরা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কথাকে বিশ্বাস করি না, আমরা জনগণের জনমতকে বিশ্বাস করি, কারণ আমরা মানুষের সাথে কাজ করি, তাই মানুষের মতামতকে মান্যতা দিই। কোথায় বিশ্লেষকদের কে কি বললেন না বললেন আমরা সেটার মতামত দিই না, তার কারণ আপনারা কনফিডেন্ট। আমরা মনে করি 364 দিন আমরা মানুষের জন্য কাজ করেছি, পড়াশোনা করেছি, তাই 365তম দিনে নির্বাচনে আমাদের ফলাফল ভালো হবে, মানুষ আমাদের পাশে থাকবে। ওকে, আমি আমাদের ফরম্যাট একটু ভাঙলাম এই কারণেই যে দার্জিলিং নিয়ে বা এই কালকের ভোট নিয়ে যেহেতু রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। তৃণমূল একেবারে কনফিডেন্ট, কিন্তু বিজেপি কি কনফিডেন্ট? কারণ বিষ্ণুপ্রসাদ শর্মা কি কাটা হতে পারে? বিমল গুরুং, বিনয় তামাং, কিরকম একটা ছত্রখান পরিস্থিতি? আচ্ছা, অনেক লাইটার নোট আগে বলি। দেখো, এটা তো লিপ ইয়ার, 366 দিন। তো শান্তনুদার কাছে 364 দিনের হিসাব আছে, 66তম দিনটা আমাদের। সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন না পাহাড় হাসছে, পাহাড় হাসছে। পাহাড় হাসবে তো, কালকেই পাহাড় হাসবে, এবং সেই হাসিটা তৃণমূল শুনতে পারবে 4 তারিখ। পাহাড় তৃণমূলের ওপর হাসবে। দেখো, পাহাড়কে 17টা গ্রুপে ভাঙার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, এই কমিটি, ওই কমিটি, সেই কমিটি করে। আচ্ছা, জিটিএ তৈরি করলো। আজকে হাইকোর্টে কি হলো? জিটিএ টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, কে জড়িত? তৃণমূলের ছাত্রনেতা জড়িত, তৃণমূলের মন্ত্রীরা জড়িত। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কমপ্লেন করলো, তার বিরুদ্ধেও ব্যবস্থা নিল না। দুর্নীতি সামনে, দুর্নীতি মানুষ দেখতে পাচ্ছে। এই টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে আমার দার্জিলিং জেলার লোকজনও, দার্জিলিং লোকসভা লোকজন, তারাও অ্যাফেক্টেড। ওখানে পাহাড়ের লোকজন অ্যাফেক্টেড, ডুয়ার্স অঞ্চলের লোকজন অ্যাফেক্টেড, শিলিগুড়ির লোকজন অ্যাফেক্টেড। তারা কি তৃণমূলকে ছেড়ে দেবে? আমি আবার শেষ করবো সেটা বলে যে উত্তরবঙ্গতে এরা উত্তর কন্যা তো হয়েছে, কিন্তু উত্তরবঙ্গ থেকে একটা ঠিকঠাক মন্ত্রী দেওয়ার কথা তৃণমূল মনে করেনি। ওটা তৃণমূলের কাছে ঘুরতে যাওয়ার জায়গা। দার্জিলিংয়ের উন্নয়নের কথা তৃণমূল কোনোদিন ভাবেনি, তৃণমূলের উপর হাসবে। ওকে, তার মানে তরুণজ্যোতি তিওয়ারি বা বিজেপি যেটা বলার চেষ্টা করছে যে এই যে চাকরি হারা, তাদের প্রভাবও পড়বে এই ভোটে, দার্জিলিং এর ভোটে। জিটিএ নিয়োগ দুর্নীতি, সেটাও প্রভাব পড়বে। আর তৃণমূল হাসি শুনবে, হাসি দেখবে 4 জুনের পরে। আরো আলোচনা রয়েছে, আরো বিস্তারিত আলোচনা, আরো নতুন নতুন বিভিন্ন ধরনের প্যাকেজ, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন দাবি করলেন, কি কড়া হুঁশিয়ারি দিলেন, সব দেখাবো। একটা ছোট্ট ব্রেক, তারপরে আবার জনতার দরবার। আগামীকাল 3টি লোকসভা কেন্দ্রে ভোট।
দ্বিতীয় দফার ভোট, সেই দ্বিতীয় দফায় কি সেই চাকরিহারাদের কান্না, ক্ষোভ, উদ্বেগ, চিন্তা এই সমস্ত প্রভাব পড়বে? জিটিএ নিয়োগ দুর্নীতি সেটারও প্রভাব পড়বে? এই নিয়ে আলোচনা হচ্ছিল। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, কালকের মতো আজও চাকরিহারা, মাথায় বাজ পড়েছে, তারাও রয়েছেন। শর্মিষ্ঠা রয়েছেন আমার সঙ্গে তাপস রয়েছেন। এই দুজনের সঙ্গে কথা বলবো। তবে তার আগে ব্রেকে যেতে যেতে অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন কংগ্রেস নাকি পাহাড়ে এবার দারুণ ফল করবে। কিসের ভিত্তিতে? দেখুন, প্রথম কথাটা হচ্ছে তৃণমূল পাহাড়ের মানুষের সাথে ছেলে খেলা করেছে, আচ্ছা। জাস্ট ছেলে খেলা করেছে। আর দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত একমাত্র চোপড়া বিধানসভা এলাকা ছাড়া তৃণমূল আর কোথাও দাঁত ফোটাতে পারবে বলে আমাদের ধারণা। তৃণমূলের কথা ছেড়ে দিন, কংগ্রেস বলছি, ওইটাই তো হ্যাঁ। বলছি আমি, পারবে না। 2 নম্বর কথা হচ্ছে, খুব ভালো মতনভাবে আপনারা জানেন, আপনারা কেন উল্লেখ করলেন না বা অশ্বত্থমা হত ইতিকুঞ্জরটা বললেন না, আপনারাই জানেন। হামরো পার্টির অজয় এডওয়ার্ড, আচ্ছা। তিনি সমর্থন যেভাবে বাড়িয়ে দিয়েছেন এবং বামপন্থীরা যেভাবে জোটবদ্ধভাবে লড়াই করছি আমরা ওখানে, এবং ডক্টর মুনিস তামাং, অধ্যাপক মানুষ, চোর ছ্যাচর কাটমানিখোর তোলাবাজ নন, তিনিও কিন্তু ভূমিপুত্র, কালিম্পংয়ের মানুষ তিনি, এটা উল্লেখ করলে ভালো হতো। সব দিক থেকে দার্জিলিং লোকসভাতে কংগ্রেস চমকে দেওয়ার মতন ফল করবে। আর রায়গঞ্জ কান পাতলেই শোনা যাচ্ছে ভি ফর ভিক্টরি অ্যান্ড ভিক্টরি ফর ভিক্টর। ওকে, আমি সপ্তর্ষিদেবের কাছে আসবো। সব নিয়ে শান্তনু সেনের কাছে একবার যেতেই হবে, কারণ এত আক্রমণ যেহেতু তৃণমূলকে। কেন এই যে বিভিন্ন পর্ষদ গঠন করা, এই যে তরুণ জ্যোতি তিওয়ারি কটাক্ষ করলেন, এটা কি তৃণমূলের কি বিভাজন দেখা হচ্ছে? তৃণমূল যত পর্ষদ গঠন করবে তার দুর্নীতি করার জন্য সেই পর্ষদগুলো ব্যবহৃত হবে। বারবার এই জিনিস প্রমাণিত হয়েছে। এখন শান্তনুবাবু কি বলবেন আমি জানি না, আমি দুটো কথা বলি যে ঠান্ডা ঠান্ডা কুলকুল আবার তৃণমূল। এখন এই থিওরিটা লোকসভায় যদি প্রযোজ্য হয় তাহলে এটার ন্যাচারাল এক্সটেনশন হওয়া উচিত ছিল দার্জিলিং মিউনিসিপ্যালিটির ভোট। তাহলে সেখানেও ঠান্ডা ঠান্ডা কুলকুল তৃণমূল আবার ফোটাবে ফুল হওয়া উচিত ছিল। কিন্তু অদ্ভুতভাবে 3 মাসের তৈরি পার্টি, হামরো পার্টি দার্জিলিং মিউনিসিপ্যালিটি চালাচ্ছে। সুতরাং দ্য ডিসাইসিভ ম্যান্ডেট দার্জিলিংয়ের মানুষের, কার্শিয়ংয়ের মানুষের, ওই অঞ্চলের মানুষের হচ্ছে যে না তৃণমূল না বিজেপি। আমাদের লোকসভা কেন্দ্রের সমতলেরও তাই। আমি উপরের কথাটাই বলছি, আচ্ছা, যে আমাদের নিজেদের একটা পলিটিক্যাল আউটফিট দরকার। 2 নম্বর কথা, আমার দার্জিলিং মানে শুধু টয় ট্রেন নয়, দার্জিলিং মানে বিস্তীর্ণ চা শিল্প, চা শ্রমিক। পশ্চিমবাংলা একমাত্র রাজ্য, সঙ্গে আসাম, যেখানে আজ অব্দি চা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি আইনটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারলেন না। এইটা একটা বড় ইস্যু হয়ে সামনে আসবে। তাহলে এত কিছুর পরে আবার তৃণমূল কংগ্রেস কিভাবে জয় নিশ্চিত দেখছে? প্রথমত আমি বামপন্থী বন্ধুকে স্মরণ করিয়ে দিই, 34 বছরে বামফ্রন্টের নেতারা দার্জিলিং মেলে করে এনজিপি যেতেন বা বাগডোগরায় যেতেন ফ্লাইটে করে, কিন্তু পাহাড়ে কোনো যেতেন না, পাহাড় জ্বলতো। পাহাড়ের আগুনটা নিভিয়ে হাসি ফুটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক। দ্বিতীয়ত, কংগ্রেসের বন্ধুকে আমি আবার বলি, অধীরবাবু যার 56,000 কংগ্রেস কর্মী সিপিএমের হাতে খুন হয়েছে, সেই সিপিএমের কাস্তে হাতুড়ি দিয়ে উত্তরিয়ে পড়ে হাঁটছেন। শয়নে স্বপনে অধীর চৌধুরী কথা ভাবে, এই স্পিরিটটা নষ্ট করবেন না প্রোগ্রামে, তাহলে কিন্তু আপনিও বলতে পারবেন না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কংগ্রেস একটা শূন্য আর একটা শূন্যর সাথে হাত মিলিয়ে আমরা বলছে আমরা দুজনে মহাশূন্যের দিকে যাব। আর যে কথাটা বলতে হয়, বিজেপি রয়ে গেল, রাজু ভিস্তা ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় তাদের বিধায়ক বলছে আমি আমাদের ক্যান্ডিডেটের বিরুদ্ধে লড়বো। সে যেখানে যাচ্ছে সেখানে তার বিরুদ্ধে প্রত্যাখ্যান করছে তাকে মানুষ। এবং লাস্ট চা বাগানের কথা বললেন, বন্ধ চা বাগান খুলে দিয়ে চা শ্রমিকদের মজুরি বাড়ানো থেকে চা সুন্দরী প্রকল্প সবটাই যদি কেউ করে থাকেন মমতা বোঝা যাবে আগামী 4 জুন। কিন্তু আগামীকাল এই যে 3 লোকসভা কেন্দ্রে ভোট, সেই লোকসভা কেন্দ্রের ভোটের আগেই চাকরিহারা হলেন 25,000। কি তত্ত্ব দিচ্ছেন, কি দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে মেদিনীপুরের বিভিন্ন সভা ছিল, সেই সভা থেকে কি সুর চড়ালেন দেখুন। চাকরি খেয়ে নেওয়া হয়েছে। আসল কাজটা কি জানেন তো? এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে, আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে। তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। সোমবার হাইকোর্টের রায়, প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল। সেদিনই এ নিয়ে সুর চড়ান মমতা, নিশানা করেন বিজেপিকে।
টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। এই অর্ডারটা বেআইনি অর্ডার। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। বুধবার আরো এক ধাপে গিয়ে সরব হন তৃণমূল নেত্রী। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রচারে গিয়ে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বার্তা দেন। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। এরপর বৃহস্পতিবার ফের সরব। এবার দাঁতন থেকে চাকরি বাতিল ইস্যুতে নতুন করে আক্রমণে তৃণমূল নেত্রী। এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। আসল কাজটা কি জানেন তো? এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে। আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে। তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। আমি ওদের বলে রাখি, ওরে সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। তালিকা প্রকাশ করে বলুন কোন কোন স্টেটে কত সেন্ট্রাল ফোর্স দিয়েছে, আর সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স 100% আপনারা বাংলায় কেন দিয়েছেন? বাংলাটাকে দখল করবেন বলে? এটুকু ভরসা নেই মানুষের উপরে? নিউজ 18 বাংলা। এবার আমাদের ফরম্যাট শুরু করি। প্রথমে জনতার প্রশ্ন নেব। কার প্রশ্ন রয়েছে প্রথমে, কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন বিজেপিকে। তরুণ জ্যোতি তিওয়ারি। ভোটের সময় চাকরি বাতিলের যে রায়, সেটা কি আপনাদের বিরুদ্ধে যেতে পারে বলে মনে করছেন? আমি বোনের প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে একটা ছোট্ট জিনিস বলা উচিত। মুখ্যমন্ত্রী যখন বাঙালি অবাঙালি এটা ব্যাপার টানলেন, বাঙালিদের এ করছে, একটা ছোট্ট প্রশ্ন আছে। এই 25,000 বাদ দিলে 29,75,000 তারা কি মঙ্গল গ্রহ থেকে এসছিল না উগান্ডা থেকে এসেছিল? যারা চাকরিটা পেতে পারতো তারা কোত্থেকে এসেছিল? প্রথম। সেকেন্ড, বোনের প্রশ্ন। বোন, প্রথমত মামলাটা আমরা করিনি, মামলাটা করেছে চাকরি প্রার্থীরা, তাদের প্রেক্ষিতে মামলা। এখানে লাভ ক্ষতির ব্যাপারটা আসছে না। হ্যাঁ, ক্ষতি তো বড় ক্ষতি হচ্ছে। যাদের চাকরি গেছে তাদের মধ্যে অনেকেই যোগ্য ছিল। এই যোগ্য অযোগ্য আলাদা করতে পারলো না মানে এই সরকার। কীরকম হলো? আমি ইনফ্যাক্ট আজকেও, খালি আগে নয় আজকেও, লিগ্যাল এবং ইলিগ্যাল বারবার বলছেন আমরা সংখ্যা দিয়েছি, আমরা সংখ্যা দিয়েছি। সুপ্রিম কোর্টে একটা এসএলপি ফাইল করে রাজ্য সরকার এসএলপি ফাইল করে বলেছে এদের চাকরিটা যাওয়াটা ঠিক হয়নি, চাকরিটা বাঁচানোর জন্য গেছে পুরো প্যানেলটার। কিন্তু রাজ্য সরকার হিসাব মতো রাজ্য সরকার জানে কতজন অযোগ্য, তাহলে রাজ্য সরকার বলতে পারতো এইটাই, দাঁড়াও শেষ করে দাও, এইটা এই কজন অযোগ্য আছে, এই কজন যোগ্য আছে, তাদেরটা দিয়ে দাও। আর একটা কথা আমি আজকে বলবো, এই অযোগ্য নিয়ে এত কথা হচ্ছে। আমাদের যে এসএসসি চেয়ারম্যান, তিনি আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন, তিনি অনেকগুলো কথা বলেছেন। আমি এই সঞ্চালক দাদার পারমিশন নিয়ে একটা 21 সেকেন্ডে ক্লিপ চালানোর পারমিশন নিচ্ছি। তো আমরা চালাবো, দাদা তুমি চালাবে, তোমারটা যাবে কি যাবে না আমি জানি না, স্পষ্ট হবে কিনা এটা অত্যন্ত স্পষ্ট হবে। একটু মজুমদার আজকে করেছেন। ওয়েমারটা থাকলে আমি আবারও বলছি যে আইনি জটিলতা কমতো, কাজটা সহজতর হতো তা নয়। কারণ আমার 19 লক্ষ কি 20 লক্ষ স্ক্যান কপি ইভ্যালুয়েট করাটাও কঠিন। অরিজিনাল ওয়েমার থাকলে সেটা স্ক্যান কপি, সেটা কপি মানে সেটাও ইভ্যালুয়েট করা কঠিন। যেটা সহজ হয় সেটা হচ্ছে আইনের চোখে সেটা অনেক গ্রহণযোগ্য হয়। এবার গল্পটা হচ্ছে ওএমআরটা নেই, তিনি বলে দিলেন। যেটার ওএমআরটা যখন নেই তখন এই যোগ্য অযোগ্যটা বিচার করছেন কি করে? 25,000-এর মধ্যে অনেকেই যোগ্য আছে, 25,000-এর মধ্যে অনেকেই যোগ্য আছে, কিন্তু এই 29,75,000-এর মধ্যেও যোগ্য থাকতে পারো তাদের। আমি শান্তনু সেনের কাছে উত্তর নেব। তবে তার আগে এই যে শর্মিষ্ঠা আর তাপস বসে আছেন না, তাদের মাথায় বাজ পড়েছে, বিরাট দায়িত্ব তাদের কাঁধে, কিন্তু এখন হঠাৎ করে চাকরি চলে গেছে। হ্যাঁ, এপ্রিল মাসে বেতনটা পাবেন, কিন্তু আপনার কি পরিস্থিতি শর্মিষ্ঠা? এপ্রিল মাসের হয়তো বেতনটা পাবো, কিন্তু তাতে আমাদের কিছুই সমাধান হবে না। কারণ হচ্ছে যে আমরা চাকরি পাওয়ার আগে একটা পরিস্থিতিতে ছিলাম। আজকে
আজকে আমার পরিস্থিতি হচ্ছে যে আমি নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি ছিল আমার, চাকরির জন্য আমাকে সাউথ চব্বিশ পরগনা আমি চাকরিটা পাই, তো আমাকে বাড়ি ছেড়ে এখানে চলে আসতে হয়েছে। দীর্ঘ 5 বছর ধরে চাকরি করছি, আমাকে এখানে একটা থাকার ব্যবস্থা করতে হয়েছে, তার জন্য আমাকে একটা লোন তুলতে হয়েছে এবং লোন নিয়ে আমি একটি বাড়ি নিয়েছি। তো সেই 26 লক্ষ টাকার লোন নিয়েছি আমি। এখন যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি এই লোন কি করে শোধ করব? আমার একটি 8 মাসের ছেলে আছে, আমার সংসার, হ্যাঁ 8 মাসের একটি ছোট্ট ছেলে। আমার হাজবেন্ড একটা ক্যাজুয়াল পোস্টে আছে, সে বহরমপুরে করে। হ্যাঁ, আমার উপরেই পুরোটা নির্ভর করে এবং আমার চাকরির জন্যই আমি এখানে একটা থাকার ব্যবস্থা করেছি। তো আজকে যদি সরকার বা এসএসসি কমিশন বা কোর্ট কারো যদি ভুল থাকে, তার দায় কেন আমাদের মতো চাকরিহারাদের উপরে পড়বে? 26 লক্ষ টাকা ঋণ, স্বামী ক্যাজুয়াল কর্মী, 8 মাসের বাচ্চা, পুরোটাই নির্ভর করছে শর্মিষ্ঠার উপরে। বিজেপি আপনাদের ওপর দায় চাপাচ্ছে। প্রথমত এই কারণেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা অত্যন্ত অমানবিক একটা রায়। আমি আপনাকে একটা রেফারেন্স দিই। 2006 সালে ইন্দ্রপ্রীত সিং কালাম এন্ড আদার্স ভার্সেস পাঞ্জাব সরকার, সেই একটা কেসে সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে কোনো অবস্থাতেই সম্পূর্ণ নিয়োগ বাতিল করা যায় না। সেখানেও রাজনৈতিক স্বার্থে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুসরণ করে এখনও যারা বিচার ব্যবস্থার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা শুধুমাত্র কাউকে বা কোনো দলকে খুশি করার জন্যে এতগুলো মানুষকে এইভাবে পথে বসিয়ে দিল। যারা চায় না যে বাংলার মানুষের হাতে কাজ থাক, যারা চায় না বাংলার মানুষের পেটে। জনতার একটা প্রশ্ন রয়েছে তৃণমূলের উদ্দেশ্যেই জনতার প্রশ্ন রয়েছে। কার প্রশ্ন প্লিজ? আমার প্রশ্ন তৃণমূলকে, যোগ্যদেরও চাকরি গেল, যোগ্য অযোগ্যদের পার্থক্য করতে না পারার দায় কি এসএসসি বা রাজ্যের? প্রথম কথা, আমরা আমাদের চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে তিনি নির্দিষ্ট টাইমে জানিয়েছিলেন, নাম্বার 1। নাম্বার 2, আমরা বারংবার আমাদের সরকারের পক্ষ থেকে যখনই সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে, বিরোধীরা যারা চায় না সমস্যার সমাধান হোক, কারণ জলটা খোলা না থাকলে তারা রাজনীতিতে বেঁচে থাকতে পারবে না, তারা সব সময় আইনের বেড়াজাল তৈরি করে সরকারের হাতটাকে বেঁধে দিয়েছে। একদম, চাকরির কোনো ইস্যু তৈরি হলেই সপ্তর্ষি, কংগ্রেস, সিপিআইএম, বিজেপি নাকি বাধা দিচ্ছে, পিল করছে, পিআইএল করছে, তৃণমূলের বারবার অভিযোগ। না, তৃণমূলের অভিযোগের উত্তর দিতে গেলে তো মুশকিল হয়ে যাবে, কিন্তু ওনারা যারা রয়েছেন এরকম যাদের চাকরি গেল তারা যোগ্য, তাদের যাতে চাকরিটা ফেরানো যায় সেই জন্য যতদূর যা করার সিপিএম পার্টি করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে ধরুন ওএমআর শিটগুলো পুড়িয়ে দিল, আচ্ছা 12 বছর এই কাগজ রাখার কথা, সরকারি যে কোনো নথি। দ্বিতীয় কথা হচ্ছে যে হার্ড ডিস্কগুলো নষ্ট করে দিল। তৃতীয় হচ্ছে যে নতুন করে সুপার নিউমেরিক পোস্ট ক্যাবিনেট সিদ্ধান্ত করল। সেটা কিসের কগনিসেন্স যে আমি দুর্নীতি করেছি, আমি এমন কিছু লোককে চাকরি দিয়েছি যাদের চাকরি পাওয়ার কথা নয়, তাই জন্য নতুন করে আমাকে পোস্ট তৈরি করতে হলো, ক্যাবিনেট করলো। এই দায়িত্ব কার? মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তু সেনের দায়িত্ব এটা নয়। দাবি পাল্টা দাবি, দায় কার, এই নিয়ে তর্ক বিতর্ক চলছে, তার মাঝেই এই দুজন ফাঁদে পড়ে গেছেন পুরো। তাপস? ফাঁদে আমরা সবাই পড়েছি। তাপস, কি অবস্থা আপনার? আমার অবস্থা হচ্ছে, আমি একটা কৃষক পরিবারের ছেলে। আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট আমার বা চোখ নষ্ট হয়ে যায়, তাকে বাদ দিয়ে দিতে হয়। যেহেতু আমার আরেকটা চোখ ছিল তাকে বাঁচানোর জন্য ডাক্তাররা বলে, তখন আমার সিদ্ধান্ত দিতে হয় চোখটাকে বাতিল করার জন্য, বাতিল করে দেওয়া হয়। তারপরে আমি পড়াশোনা চালিয়ে যাই, উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপরে বিএ পাশ করি। তারপরে যেভাবে মানুষ সাধারণভাবে সরকারি বিজ্ঞপ্তি দেখে যে ফর্ম ফিল আপ করে, সেভাবে একটা চোখ আছে, একটা চোখ, এক চোখে দেখতে পান, সেটা নিয়ে মাধ্যমিকের পরে কত পরিশ্রম করেছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, বিএ পাস করেছেন, তারপরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছেন। সেই মতো আমি বিজ্ঞপ্তি দেখে সরকারে আমি ফর্ম ফিল আপ করি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ফলো করে সেইভাবে আমি উত্তীর্ণ হই, আমি চাকরিটাও পাই। আজকে আমি গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক পেয়েছে, সেই হার্ড ডিস্কে যে সিবিআই রিপোর্ট দিয়েছে সেখানেও আমার নাম নেই, আমি সঠিক আছি, তা সত্ত্বেও আমার আজকে কাজটা হারিয়ে ফেললাম। আমার লোন আছে 10 লাখ টাকার হোম লোন, সেটাও আমি স্বপ্ন দেখেছিলেন বাড়ি তৈরি করবেন, বাড়ি করার জন্য। আপনার কি নিজের বাড়ি ছিল না? নিজের বাড়ি, সবাই তো একটা ভালো বাড়ি করার চেষ্টা করে, একটা কাজ পেলে, সেটাই চেষ্টা করছিলাম, কিন্তু সেটাও আজ আমার হলো না। ঠিক আছে, লোনটা আমার ব্যাংক তো আমার 2 দিন পরে আমাকে ঘাট ধাক্কা দেবে টাকার জন্য। আমি টাকাটা এখন কোথা থেকে? পরিবারে কে কে আছে? পরিবারে 76 বছরের একটা বাবা আছে, মা আছে 60 বছর বয়স, আর বাচ্চা 2 বছরের, বউ, এটাই।
আপনি এখনই এরকম ভাবছেন কেন যে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে ব্যাংক বাড়ির লোন শোধ না করলে? যেহেতু ব্যাংক আমাকে আমার কাজ দেখে আমার কাজ দেখেই আমাকে লোনটা দিয়েছে, সে তো আমাকে নোটিশ পাঠাবেই, ঠিক আছে? আশা রাখতে পারছেন না? আশা কি করে রাখি বলুন? যে হার্ড ডিস্ক পেয়েছে সেই হার্ড ডিস্কে আমরা সঠিক আছি, যে হার্ড ডিস্কের উপর আজকে কোর্ট রায় দিল সেই হার্ড ডিস্কটা বৈধতা বলে মান্যতা দিয়েছে কোর্ট, অথচ সেই হার্ড ডিস্কে ভালো এবং মন্দ দুজনই লুকিয়ে আছে, অথচ ভালোদেরও আজকে ওই খারাপদের সঙ্গে মিলিয়ে কি দিল। করবেন তাহলে, কি ভাবছেন? এখন আমরা কি করবো সে তো বুঝতেই পারছি না, পরবর্তীতে আমরা কিভাবে চলবো, এই কতদিন এই লড়াইয়ে কিছু তো ইনকাম করতে হবে, সেটা তো এখন বুঝে পড়তে পারছি না, এবং এখন কিভাবে আমার জীবনের বাকি পথটা শর্মিষ্ঠা চলবে। দিশেহারা অবস্থা মনে হয় যখন বেসরকারি কোম্পানিতে যাতে চাকরি করে, যখন তখন চাকরি চলে যায়, সরকারি অফিস সরকারি চাকরি। সরকারি চাকরিটা দেখে আজকে আমাকে হোম লোন দিয়েছিল। শুধু আমি নই, আমার মতো বহু চাকরি প্রার্থী যারা যোগ্য, যারা আমরা কিন্তু প্রথম লড়াই শুরু করেছি। আপনারা হয়তো জানবেন যে এর আগে যখন এসএসসি তার প্রসিডিওরটা ঠিকঠাক করছিল না, পরীক্ষা নিয়ে প্যানেল প্রকাশ করছিল না, আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি। আমি কিন্তু তারপরে ওয়েটিংয়ে যাই, আমার মতো বহু চাকরি প্রার্থী আছে যারা ওয়েটিংয়ে যায়, আমরা লড়াই করেছি, রাজপথে নেমেছি, নেমে লড়াই করে আজকে চাকরিটা পেয়ে আজকে যখন 5টা বছর ধরে চাকরিটা করছি, আজকে হঠাৎ শুনছি যে আমার চাকরিটা চলে গেছে। কি আমার কোনো ফল্ট নেই, আমার কোনো দায় নেই, কিন্তু তারপরও আমাকে শাস্তি দেওয়া হলো কেন আমাকে শাস্তি দিল? আজকে আমার একটাই কথা যে মাননীয় বিচারপতির কাছে, যে আপনার দায়িত্ব ছিল যে যোগ্য অযোগ্য কারা তার নির্ণয় করে তাদের বিচার করাটা, কিন্তু আপনি সেই আলাদা করতে পারলেন না, তার দায় আমাদেরকে শাস্তি দিলেন। এখানেও আমাদেরও সেই দায় তো আমার নয়। আমি আসবো এখানে, আমাদেরও আমাদেরও চাকরি প্রশ্ন, প্রার্থীদের যোগ্যদের কার নয়? দায়? আদালতের দায়, তদন্তকারী সংস্থার দায়, রাজ্য সরকারের দায়, এসএসসির দায়? দেখুন, মানে আমাদের তো কোনো দোষ নেই, তাহলে আমাদেরকে নিয়েও বা কেন টানাটানি হবে? বা যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে, আমরা চাইছি যোগ্যরা ঠিকঠাকভাবে তাদের চাকরি ফিরে পাক। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে আদালত। এতেই অনেকের প্রশ্ন, 26,000-এর সবাই তো আর দুর্নীতি করে চাকরি পাননি। যারা সৎ পথে পরিশ্রম করে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন, সেই যোগ্যদের চাকরিও কেন বাতিল করা হলো? যেহেতু উনি সবটাই বাতিল করে দিয়েছেন, এখন করে নতুন করে তো আর কেউ রিভিউ বা কিছু করেনি। এসএলপি ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, এখন সবটাই সুপ্রিম কোর্ট যদি অর্ডারটাকে স্টে করে কোনো নতুন কোনো ডিরেকশন দেয় বা কোনো রকম কিছু বলে, তাই তাছাড়া তো আর কোনো এখন আশার আলো আমি দেখছি না যোগ্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্পেশালি। চাকরি বাতিলের পাশাপাশি বেতন ফেরতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে সবাইকে বেতনের টাকা ফেরাতে হবে না। হাইকোর্টের নির্দেশ, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদেরই শুধু বেতনের টাকা ফেরত দিতে হবে। এখানে অনেকের প্রশ্ন, তার মানে তো কার চাকরি বৈধ কার অবৈধ তা স্পষ্ট হয়ে গিয়েছে। বৈধ অবৈধের বিচার হয়ে গেল, যোগ্য অযোগ্যের বিচার হলো না কেন? সেগ্রিগেশন ব্যাপারটা তালিকা দেয়া হয়েছিল, এসএসসিকেই জজ সাহেব বলতে পারতেন যে কারা যোগ্য আছে কারা অযোগ্য আছে। আপনারা যে তালিকা দিয়েছেন সেই তালিকাটাকে একটুখানি দেখে যারা যোগ্য তাদের নামগুলো দিতেন, আর যারা অযোগ্য তাদের নামগুলো তারা বাদ দিয়ে দিতেন। সে যদি করতেন, আমার মনে হয় অযোগ্যদের ভিড়ে যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন, আমার মনে হয় এই সাফারিংসটা তাদের হতো না। স্কুল নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, কোটি কোটি টাকার লেনদেন, তদন্তে ইডি সিবিআই। শেষমেশ আদালতের নির্দেশে এসএসসির প্যানেল বাতিল, অর্থাৎ যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল। কিন্তু যারা যোগ্য তাদের কেন চাকরি গেল? এর দায় কার? স্কুল সার্ভিস কমিশনের, আদালতের, নাকি সিবিআই এর? এই নিয়ে নানা মহলে উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, এরই মাঝে স্কুল শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছে সিবিআই। স্কুল শিক্ষা দপ্তরের থেকে অযোগ্যদের তালিকা চেয়েছে। অযোগ্যদের জিজ্ঞাসাবাদেরও নাকি প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এখানেও অনেকের প্রশ্ন, সিবিআই কেন যোগ্যদের তালিকাটাও চাইছে না? যেসব যোগ্যদের চাকরি চলে গেল তাদের কি হবে? এই প্রশ্ন দিন দিনই জোরালো হচ্ছে বলেই কি চাপে কেন্দ্রীয় এজেন্সি? চাপের মুখেই কি অযোগ্যদের তালিকা চাইল সিবিআই? নানা মহল থেকে অভিযোগ উঠেছে, কারা যোগ্য কারা অযোগ্য সেই তথ্য আদালতে পেশই করেনি স্কুল সার্ভিস কমিশন। তাই পুরো প্যানেলই বাতিল করতে হয়েছে হাইকোর্টকে। যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি, এই অভিযোগ এসএসসি মানতে নারাজ। আমরা এভিডেভিট দিয়েছিলাম যে টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিফ যে মানে কোট আনকোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা
মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাধ্যমে। কে ঠিক বলছেন, কার কথা সত্যি? যোগ্য হয়েও যাদের চাকরি গেল তাদের কি দোষ? তাদের চাকরিটা কেন গেল? বৈধ বৈধের বিচার হলো, কিন্তু যোগ্য অযোগ্য বিচার হলো না কেন? এর উত্তর কে দেবে? কে নেবে দায়? প্রশ্ন চাকরিহারাদের। নিউজ 18 বাংলা। এই মুখগুলো যন্ত্রণা, কষ্টের, বেদনার। আমি জনতার প্রশ্নে যাব, তবে অশোক ভট্টাচার্যের কাছে একবার ছোট্ট করে যেতে চাই যে দেখুন, এই যে আদালত, তদন্তকারী সংস্থা তো অনেক দিন ধরে তদন্ত করছে, তারা যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারলো না, তারপরেও এদের চাকরি গেল। প্রথম কথাটা হচ্ছে আমরা 2021 সালে, আমি যদি ভুল না করি, তাই তো, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এই মামলাটা আসে। 2021 একটা সাবজুডিস ম্যাটার। আমি কত বছর রাখতে হয় না রাখতে হয় সেটা পরের কথা, 12 বছর তো রাখতেই হয় নথি। তাহলে তারপরেও কেন ওএমআর নষ্ট হলো বা ওএমআর কোট আনকোট পুড়ে গেল, তথাকথিত পুড়িয়ে দেওয়ার কথা হলো? ওএমআর যে নেই সেটা আজকে কিন্তু এসএসসি চেয়ারম্যানের বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে। এই কাজটা কেন করা হলো? আজকে যদি এই কাজটা না করা হতো, জটিলতাটা এতটা জায়গায় যেত না, 1 নম্বর। 2 নম্বর, বলা হচ্ছে 25,000 যাদের বাতিল হলো, 25,000 কত, তাদের মধ্যে 5,000-এর মতো অযোগ্য, 20,000-এর মতন যোগ্য, এরকম একটা কথা শোনা যাচ্ছে। সিবিআই জানাচ্ছে যে বারবার বলা সত্ত্বেও এসএসসি অযোগ্য এবং যোগ্য এই তালিকার পৃথকীকরণ করে দেয়নি। এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে সিবিআই তদন্ত করবে না? না, দাঁড়ান বলতে দিন। কারা যোগ্য অযোগ্য? সিবিআই তো তদন্ত করেছে, 20 সেকেন্ড। আদালতের নির্দেশেই তো সিবিআই তদন্ত করেছে বলে ব্যাপারটা আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়েছে। আচ্ছা, তার আগে অবধি তো কেউ শোনা যায়নি, তার আগে অবধি তো সবই তো যোগ্য ছিল। ওকে। এরপরে কথাটা হচ্ছে, যাদের চাকরি চলে গেল, যেসব যোগ্য প্রার্থীদের, সেটা সত্যি কথা খুব দুঃখের, খুব কষ্টের। কিন্তু পাশাপাশি তো এইটাও যে 5 জন যদি অযোগ্য লোক চাকরি পেয়ে থাকেন, তার মানে 5 জন যোগ্য চাকরি প্রার্থী কিন্তু খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন এই মহানগরীতেও। তারা কোন অপরাধটা করেছে, এটাও তো আজকে আলোচনার বিষয়। কার প্রশ্ন রয়েছে, কার উদ্দেশ্যে? প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ, আমার প্রশ্ন তরুণজ্যোতি স্যারের কাছে। ওকে। চাকরিহারাদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, তো আপনারা কি এই সিদ্ধান্তের বিরোধিতা করবেন? আমি সপক্ষেও নেই, বিরোধিতাতেও নেই। একটা ছোট্ট জিনিস, এতগুলো আলোচনা হচ্ছিল, তোমাকে দিয়ে একটা ছোট্ট জিনিস পরিষ্কার করে দিচ্ছি। ভাই, তোমার কোয়ালিফিকেশন কতটা? তোমার কোয়ালিফিকেশন কি? এইচএস পাস, বর্তমানে সেকেন্ড ইয়ার। তুমি মাধ্যমিক তো পাস করেছো, অন্তত তুমি মাধ্যমিক পাস করেছো প্রমাণ দিতে পারবে? রেজাল্ট সার্টিফিকেট তো আছে। হ্যাঁ, এবার সার্টিফিকেট তোমার যদি জাল হয়, আমি কোত্থেকে জানবো? বোর্ডের কাছ থেকে। বোর্ডে গিয়ে তার কপি আছে, তাই তো? সেখান থেকে প্রমাণ হবে তুমি মাধ্যমিক পাস করেছো। সেম ভাবে এরা যে পাস করেছো তার প্রমাণটা হচ্ছে তাদের ওএমআর। উইডিং আউটের নিয়ম হচ্ছে 12 বছর। স্কেলেটন ডকুমেন্ট, স্ক্যান কপি রাখা উচিত ছিল, রাখেনি, কারণ দুর্নীতি করার জন্য 1.5 কোটি মানুষ এফেক্টেড। অনন্দা, 1.5 কোটি মানুষ এফেক্টেড। এখানে আমার দিদির কথা শুনলাম, আমার দাদার কথা শুনলাম, আমার নিজের খারাপ লাগছে। আমি এরকম অনেকজনকে চিনি। মাইনে যেটা প্রশ্ন করলো তাতে পক্ষেও নেই, আমি পক্ষেও নেই, বিপক্ষেও নেই। কারণ হচ্ছে আমি জানি না, সত্যি কথা, এই 25,000-এর মধ্যে কতজন অ্যাকচুয়াল যোগ্য, কতজন অ্যাকচুয়াল অযোগ্য আমি জানি না। শ্রম আইনে বলা আছে 22 তারিখ অবধি যদি করে থাকে তাহলে মাইনে পাবে। একদম আমি আইন অনুযায়ী বলছি, আমি এদের মধ্যে যোগ্যকে অযোগ্যকে আমি জানি না। ডিসিশন নেবে স্টেট। এবং আবার বলছি, যোগ্যদের শিখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচার চেষ্টা করছে। এসএলভি ফাইল যোগ্যদের শিখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে অযোগ্যদের সাহায্য করছে। এটা কতটা দুর্ভাগ্যের যে আমার দর্শক বন্ধু প্রশ্ন করলেন বিজেপির প্রতিনিধিকে যে রাজ্য সরকার যে এদের পাশে দাঁড়িয়ে মাইনে দিচ্ছেন, আপনি এটা সমর্থন করেন কিনা। দরাজভাবে বলতে পারলেন না যে হ্যাঁ আমি এটা সমর্থন করি। তার মানে বুঝে দেখুন, এরা একদিকে চায় না মানুষের হাতে কাজ থাক, তারপরে তাদের পাশে সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেটাকেও বিরোধিতা করে, বলতে পারে না যে আমরা এটা সমর্থন করছি। এটাতে এদের উদ্দেশ্য একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এরা কি চাইছে? এরা যেরকম বাংলাকে বঞ্চনা করে, ন্যায্য পাওনা আটকে দেয়, এরা আদালতকে প্রভাবিত করে বাংলার মানুষের হাতের কাজ কেড়ে নেয়, এবং তারপর যখন সরকার তার পাশে দাঁড়ায় তখন সেটাকেও সমর্থন করার মতো সৎসাহস নেই। মানুষের কথা ভাবছে বিজেপি, কিন্তু এদের কথা যারা 25,000 করছিল, এনারা যোগ্য, এনারা আজ সাফার করছে তৃণমূল। এটাকে কিভাবে দেখছো? আমি একটু ছোট্ট করে বলে দিই। দেখুন, আমি চাই যে এই রকম যারা আছে তাদের মাইনে সরকার যদি কিছুদিন দিতে চায় দিক, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অবশ্যই দেওয়া উচিত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম
যে ক্যাবিনেট সুপার নিউমেরিক পোস্টগুলো তৈরি করেছিল সেই ক্যাবিনেট মন্ত্রীদের মাইনে অন্তত 1 মাস বন্ধ করা থাক। এই সিদ্ধান্ত যদি করতে পারে তাহলে কোনো অসুবিধা নেই। ক্যাবিনেটই তো সিদ্ধান্ত করলো সুপার নিউমেরিক, ইন কগনিজেন্স অফ দ্য ফ্যাক্ট যে করাপশন হয়েছিল, বেআইনি নিয়োগ হয়েছিল, সেই নিয়োগকে ঢাকার জন্যই তো নতুন চাকরি দেওয়া। তাহলে সেই জায়গা থেকে অন্তত ক্যাবিনেটের এই দায়িত্বটা থাক, এইটা ক্যাবিনেটের উপরে আসুক যে তাদের মাইনে বন্ধ হোক, এবং তাদের সিদ্ধান্ত খারাপ হওয়ার জন্য যে এতগুলো মানুষ বিপদে পড়েছে, এতগুলো মানুষ বিপদে পড়েছেন, টাকাটা চলবে। কিন্তু আবার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, ওন্দার বিধায়ক, বিস্ফোরক দাবি করছেন। কি বলছেন দেখুন। গত পরশুদিনের ঘটনা, 25,000 ফ্যামিলিকে এই সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা করবেন। বারবার তৃণমূল আক্রমণ করছেন শুভেন্দু অধিকারীকে। কি করে বললেন শুভেন্দু অধিকারী বোমা ফাটাবেন? আজকে অমরনাথ শাখা কি বললেন? এই 30 তারিখে 59,000 চাকরি যাবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন। গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে, একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু, এপ্রিলের 30 তারিখের মধ্যে আরো 59,000 যোগ্যদের চাকরি যাবে। যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব, যারা যোগ্য, যে আপনারা বিব্রত হবেন না, বিরত হবেন না। দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কারোর চাকরি আমরা যেতে দেবো না। শান্তনু সেন, অমরনাথ শাখার এই হুঁশিয়ারি নিয়ে কি বলবেন? না, এটা তো প্রমাণিত সত্য যে দেখুন, বিচার ব্যবস্থা বিচারধারার মধ্যে দিয়ে রায় দেওয়ার আগে বিজেপির নেতারা জেনে যাচ্ছে। তারা ঠিক যেভাবে জেনে যাচ্ছে কবে কার বাড়িতে ইডি সিবিআই যাবে, ঠিক সেভাবে তারা ডিকটেট করে দিচ্ছে যে কবে 26,000 লোকের চাকরি যাবে, কবে 59,000 লোকের চাকরি যাবে। যারা দর্শকদের প্রতিনিধি হয়ে রয়েছে তারাই আগামী দিনে বিচার করবে। আচ্ছা তরুণ জ্যোতি, এখানে বলাই হচ্ছে, বারবার বলা হচ্ছে, এবার অমরনাথ শাখা টাইমটা কেন বলেছে আমি জানি না, তবে 30,000 কত বলে 57,000 59,000 কেন অরবিন্দা? আরো বেশি হবে কেন? আরো বেশি হবে বলছি, আমি ফ্যাক্ট বলছি। টেট 2014 ওএমআর মামলা পেন্ডিং, টেট 2014 ওএমআর পাওয়া যাচ্ছে না, সেখান থেকে অ্যাপয়েন্ট হয়েছিল মানে 16তে। আসছি আরে আসছি দাদা, শেষ কথা তাদের কথাই বলছি, শুনতে দাও না, শোনো না একটু, ধৈর্য ধরো, আনইন্টারাপ্টেড বলো তো আমার, শোনো একটু। 2016-2020 টেট, ফুড ইন্সপেক্টর, সিআইডি তদন্ত অর্ডার দিয়েছে কোর্ট, জানো। মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল সার্ভিস স্ক্যাম, সিবিআই ডাটারে আছে, জানো। জিটিএ টিচার্স, রাজ্য সরকার কোর্টে দাঁড়িয়ে বলেছে যেটা তৃণাঙ্কুর আর ওদের একটা প্রান্তিক না প্রতীক মিলে চাকরি চুরি করেছে, হাইকোর্টে দাঁড়িয়ে আজকে বলেছে হ্যাঁ দুর্নীতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বখাটে ছেলেদের নিয়ে আসুন, চাকরি দিয়ে দেবো। ব্রাত্য বসু, চাকরি তো তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে কি হয় পাবে বলবো না। এদের জন্য, এদের বখাটে ছেলে, এদের তৃণমূলের ছেলের জন্য আজকে এই ভাই আর দিদির এই অসুবিধা হয়, আজকে যোগ্যরা বঞ্চিত হয়। ওএমআর নষ্ট করতে কেন বলে? ওএমআর নষ্ট করতে বলে কারণ যাতে এদের বঞ্চিত করা যায়। প্রতি বছর সেই যে বঞ্চিত করা হয়েছে, তুমি বলছো প্রতি বছর, প্রতি বছর দাদা, টেট 2012, টেট 14, 17, 20 চারটে টেট হয়েছে এই সরকার আসার পর। চারটে টেটে একটা জিনিস কমন, কি জানো? চারটে টেটের প্রশ্ন ভুল। কেন প্রশ্ন ভুল? এই প্রশ্ন ভুল, প্রশ্ন ঠিক করা হবে, উত্তর ঠিক করা, সেখান থেকে চুরিটা হবে। অভিযোগগুলো নিয়ে শান্তনু সেনের কাছে যাবো। তবে তাপস, আপনাকে নাকি এরকম মানে পাড়ায় খুব সমালোচনা শুনতে হচ্ছে, আপনার দিকেও নাকি তীর আসছে যে আপনিও কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন? ওরকমটা আমাকে অনেকেই ওরকম সন্দেহ করছে, ব্যঙ্গ করছে, হাসছে। মনে কি হয় তখন? মনে খুবই আঘাত লাগে, খুবই কষ্ট লাগে। বাচ্চারা কাজটা সঠিকভাবে পেয়েছে, অথচ আমাকে সেই অসৎ পথের দিকে আমাকে ঠেলে দিয়েছে, আমার কাজটা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে। তাছাড়া আমার স্কুলে, আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে আমরা একসাথে 6 জন ওই রিক্রুটমেন্টে নিয়োগ হই। সেখানে আমরা 6 জন, যে সিবিআই রিপোর্ট এবং বাক কমিটির রিপোর্ট, কোনো জায়গায় আমাদের 6 জনের কারোর নাম নেই। সেই 6 জনের মধ্যে 3টে টিচার এমন আছে যারা, একজন ডেল ছেড়ে আসছে, একজন কলেজের গেস্ট টিচারের চাকরি করতো সেটা ছেড়ে আসছে, একজন প্রাইমারি চাকরি ছেড়ে আসছে। আজকে তারাও এই ষড়যন্ত্রের শিকার হয়ে, ভালো লোক হয়ে আজকে তারা বিপাকে পড়ে গেছে। তাদেরও লোন আছে, তাদেরও পরিবার আছে, সংসার আছে, তাদের এমন জায়গায় ঠেলে ফেলে দিয়েছে, তাদের আজকে একজনের তো বয়সই চলে গেছে, সে চাকরি পাওয়ার বয়সই আর নেই। 41 বছর বয়স। করবেন এখন আমাদের আন্দোলন তো আছেই, কিন্তু আর্থিকভাবে
আর্থিকভাবে যদি আমাদের যেভাবে চাকরিটা নিয়ে নেওয়া হলো, এটা আমরা তো মনে করছি যে আমরা একটা বলির পাঠা করা হলো আমাদেরকে। কারণ হচ্ছে যে আমাদের তো কোনো দোষ ছিল না, আমরা তো কোনো অন্যায়ভাবে চাকরিটা পাইনি। আজকে আমাদের যে সামাজিক অসম্মান, আমাদের সবাই আমাদের দিকে আঙুল তুলছে যে এ মনে হয় টাকা দিয়ে চাকরি পেয়েছেন। না, আমরা টাকা দিয়ে চাকরি পাইনি। আমরা এর আগেও রাস্তায় নেমে আন্দোলন করে চাকরি পেয়েছি। আর আজকে আমরা স্বচ্ছ থাকা সত্ত্বেও আমার প্রশ্ন, করাতে হচ্ছে অবশ্যই আমার নিজেরই চিকিৎসা করাতে হচ্ছে। আমি নিজেই অসুস্থ, আমার কিডনির সমস্যা দেখা দিয়েছে। এখন এই যে আপনার চাকরি চলে গেছে এরকম একটা খবর হচ্ছে, অবশ্যই তারা মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। কারণ হচ্ছে যে এরকম একটি সমস্ত চাকরিহারাদের, আমাদের শুধু আমার কথা নয়, আমি বলবো আমার মতো বহু লোক আছে যারা হচ্ছে এই চাকরির উপরে নির্ভর করে তাদের সংসারটা চলে। 8 মাসের ছেলেকে তো বড় করতে হবে। না, 8 মাসের ছেলেকে বড় করতে হবে। দ্বিতীয়ত যে আজকে সত্যি কথা বলতে আমাদেরকে মানে এই পরিস্থিতিতে গণহত্যার দিকে মানে আমাদেরকে ঠেলে দিচ্ছে এই যে ব্যবস্থাটা সিস্টেম। আমরা অবশ্যই কারণ কেন এখনই কেন এত হতাশ হচ্ছে? এত হতাশ হচ্ছি কারণ হচ্ছে যে এই যে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বলুন বা সামাজিকভাবে বলুন, বিভিন্নভাবে আমাদের বিষয়টা নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে যে যোগ্য অযোগ্য যে বিষয়টা হচ্ছে, আসলে চাইলেই সরকার বলুন, কোর্ট বলুন, সিবিআই বলুন, সবাই চাইলেই কিন্তু যোগ্য অযোগ্য বিচার করতে পারতো। এমন নয় যে একটি চালের বস্তাতে কয়েকটা চালের কণা পাওয়া গেছে বলে পুরো চালের বস্তাটা আমি ফেলে দেবো, এটা কোনো রায় হতে পারে না, ন্যাচারাল জাস্টিস হতে পারে না। কারোর দিক থেকে এটা হতে পারে না। না, এটা হতে পারে না। সবাই একটু চিন্তা ভাবনা করলে এটা হতে পারে। বিশ্বজিৎ বাসুর একটি রায়ের ক্ষেত্রে আমাদের কিন্তু ডিআই অফিসে আমাদের কিন্তু তথ্য সমস্ত কিছু জমা নিয়েছিল। সেক্ষেত্রে এক্ষেত্রেও আমাদের কিন্তু সেটা করতে পারতো কোর্ট। ওকে, জনতার প্রশ্ন আছে। জনতার প্রশ্ন কার প্রতি? আমার প্রশ্ন তৃণমূলকে। ওকে, প্লিজ। এতজনের যে চাকরি চলে যাওয়ার দায়, তা তো রাজ্য সরকারকে নিতেই হয়। আপনারা কি দায় অস্বীকার করতে পারেন? দেখুন, আমরা আবার বলছি, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে যদি ভুল থাকতো বললে আমরা শুধরে নিতাম, আমরা সেই চেষ্টা করেছি। কিন্তু 5,000 জনের বিতর্কের কারণে বাকি 19,000 চাকরি একটা অয়নবাবু একটা প্রশ্নের উত্তর দিন তো। এই কেসটা তো গতকাল থেকে শুরু হয়নি, এত দিন ধরে চলছে। হঠাৎ লোকসভা নির্বাচনের ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের মাঝখানে কেন রায় দেওয়ার সময়টা লোকসভা নির্বাচনের প্রথম এবং মাঝখানে করতে হবে? কেন তার আগে করা গেল না? পুরোটাই রাজনৈতিক একটা অভিসন্ধি নিয়ে করা হয়েছে, জলের মতো পরিষ্কার। আপনারও কি তাই মনে হয়? রাজনৈতিক অভিসন্ধি, লোকসভার আগেই এই রায় বেরোবে কবে, সেটা কি লোকসভা নির্বাচন দেখে হয়? মহামান্য আদালতের রায় নিয়ে আমার কিছু বলার নেই। তার বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন সে আইনি অধিকারও তাদের আছে। কিন্তু আমি শুধু একটা কথা গতকালও শুনেছিলাম, আজও বলছি, যারা বসে আছেন সবাই শুনছেন, আপনার দর্শকরাও শুনছেন, ভুল আর অপরাধ দুটো শব্দের মধ্যে ব্যাকরণগত, প্রকৃতিগত, চরিত্রগত অনেক পার্থক্য আছে। দুটো শব্দবন্ধকে একই ব্র্যাকেটে বসানো যায় না। ভুল এক জিনিস, অপরাধ এক জিনিস। অপরাধ অমার্জনীয়, ভুল শোধনীয়। আর এর মধ্যে এই চাকরি বাতিল, কান্না, ক্ষোভ, উদ্বেগ, এই সমস্ত দেখাচ্ছি, তো তার মধ্যেই একটা খুশির খবর দেখাই। হ্যাঁ, একটা জেলায় কিন্তু সেই 2009 সালের মামলা, পরীক্ষার ফল নিয়ে গন্ডগোল। আর আজকে এই জনতার দরবারে দেখাবো, আজকে রাজাশেখর মান্থা নির্দেশ দিলেন 800-রও বেশি নিয়োগ করতে প্রাথমিকে। দেখুন, সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে হাজার হাজার চাকরি গেছে। এক ঝটকায় বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। এ নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। এরই মাঝে বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দিল নতুন নিয়োগের। চাকরি বাতিলের মাঝেই নতুন চাকরি। বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া, তা নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়েন, অবশেষে চাকরি। হাইকোর্টের নির্দেশে 15 বছর পর চাকরি পেতে চলেছেন 800-র বেশি। উত্তর 24 পরগনায় প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। 2 মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই চাকরির নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল 2009-এ। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, মামলাকারীদের একাডেমিক মার্কস যাচাইয়ের পর নতুন তালিকা তৈরি করতে হবে। এই যে দীর্ঘদিনের আইনি লড়াই, দীর্ঘদিনের মানে আইনের মাধ্যমে লড়াই করা এবং অপেক্ষা করে রাখা, এই অপেক্ষার আজকে অবসান ঘটালেন 24/4/2024 সালের তারিখ পর্যন্ত যারা রিট পিটিশন অ্যাপ্লিকেশন করেছিল, যারা আপনার অ্যাডেড পার্টি ছিল, প্রত্যেককে এই 2 মাসের মধ্যে চাকরি দিয়ে দিতে হবে এবং
এই প্রক্রিয়া শেষ হলো এবং এটা বিশাল জয়। 2009 উত্তর 24 পরগনা, হাওড়া সহ 4 জেলায় ডিপিএসসির মাধ্যমে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় নানা বেনিয়মের অভিযোগ ওঠে। দীর্ঘ টানাপোড়েনের পর নতুন প্যানেল প্রকাশ পায়, কিন্তু সেই প্যানেল নিয়েও ওঠে নানা অভিযোগ। চাকরি প্রার্থীদের একাংশ মামলা করেন। সেই মামলায় এবার উত্তর 24 পরগনা জেলায় প্রাথমিকে 800-র বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে হাওড়া জেলার ক্ষেত্রেও 3 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি রাজা শেখর মান্থা। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। বারবার তৃণমূল অভিযোগ করে 34 বছরের চিরকুটে চাকরি হয়েছে, আর এখনকার নিয়ে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল তারা অভিযোগ করছে। সিপিএম এর দিকে প্রশ্ন কার আপনার? সপ্তর্ষিদেব। আমার প্রশ্ন সিপিএমকে, যে অনেক বামপন্থী আইনজীবীরাই মামলা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত যোগ্যদেরও চাকরি গেছে, বা তারা কি করবেন? বামপন্থী আইনজীবীরা তো যোগ্যদের চাকরি যাওয়ার জন্য মামলা করেনি। যারা অযোগ্য তারা যাতে চাকরি না পায় এবং তাদের জায়গায় যারা যোগ্য তারা আবার যাতে চাকরি পায় সেই জন্যই মামলা করেছে। এখন যাদের এই মানে চালের মধ্যে কাঁকড় বাঁচতে গিয়ে যে চাল ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের প্রতি আমরা সবসময় প্রথম দিন থেকে আমাদের ফুল সহযোগিতা তাদের প্রতি থাকবে। আমি এর আগেও বলেছি যে আমাদের পার্টি খুব স্পষ্টভাবে বলছে যে কোনো যোগ্য প্রার্থীর যাতে চাকরি না যায় এই জন্য যতটা করবার সেইটুকু আমরা ততটাই করব। ঠেকাতে পারলেন না এই বিষয়টাকে। এটা তো ঠেকাবে কি করে? এটা কি করে ঠেকানো যাবে? যদি একটা প্রশাসন সে যদি সুকৌশলে এইটা কোনো উপায় না রাখে যে কোনটা চাল কোনটা কাকড় বাঁচার, ওএমআর পুড়িয়ে দিয়েছে, হার্ড ডিস্ক নষ্ট করেছে, কি করে পারবে? শর্মিষ্ঠা, কোনো প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ, আমার প্রশ্নটা এখানটায় যে বামপন্থী একজন আইনজীবী, তিনি সংবাদ মাধ্যমে আমার দেখা, তিনি বলছেন যে যোগ্যদের পুনর্মূল্যায়ন করতে হবে, আবার যোগ্যতার পরিচয় দিতে হবে। আমার প্রশ্ন এখানেই যে যোগ্যতার পরিচয় দিয়ে আমরা এখানে এসেছি, দ্বিতীয়ত হচ্ছে যে আজকে যদি আমার স্যালারিটা বন্ধ হয়ে যায় তাহলে আমার সার্ভিস ব্রেক হবে, আমার সার্ভিস ডিসকন্টিনিউশন হবে, তাহলে এই যে আমার যে একটা আর্থিক ক্ষতি হবে, তাহলে এটা তো আমি তো কোনো দায় নয়, এটা তো আমার দায় নয়। দ্বিতীয়ত আমি যেহেতু 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি অবিবাহিত ছিলাম, আমার একটি 8 মাসের ছেলে ছিল না এবং তার সঙ্গে পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলাম, সময় ছিল। আজকে যদি আমাকে সেই যোগ্যতারই পরিচয় মানে পরীক্ষা দিতে হয়, তাহলে তো আমি সেই পরীক্ষায় তো উত্তীর্ণ হতে পারবো না, কারণ আমি দীর্ঘদিন ধরে যে এখন একটা মানসিক অবসাদের মধ্যে আমি রয়েছি, সেই মানসিক প্রস্তুতি আমার নেই। দ্বিতীয়ত হচ্ছে যে কেন আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কেন পুনর্মূল্যায়নে দেবো? দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে যে মানবিক দিক থেকে যে বিচারপতি যিনি সোমা দাস নামে একটি মেয়েকে মানে ক্যান্সার আক্রান্তর জন্য তাকে চাকরিতে বহাল রাখলো, খুব ভালো কথা, কিন্তু প্রশ্নটা এখানেই প্যানেলটাই যদি পুরো নিয়োগ প্রক্রিয়া যদি অবৈধ হয়, তাহলে সেও তো সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই নিয়োগ হয়েছে। মানবিক দিক থেকে এরকম তো ক্যান্সার আক্রান্ত আমাদের ফ্যামিলিটাকেই তারা তো ক্যান্সার আক্রান্তের মধ্যে ফেলে দিল। আমাদের ফ্যামিলিটাই তো ক্যান্সারের মধ্যে পড়ে গেল। তাহলে এরকম তো হতে পারে না যে শুধু মানবিক দিক থেকে একজন মানে বলা খুব সহজ বলছেন ওনারা, যে আইনজীবীরা বলছেন নতুন করে পুনর্মূল্যায়ন করতে হবে, তাদেরও পরীক্ষায় বসতে হবে। একজন 2016 সালে প্রায় 8 বছর আগে পরীক্ষা দিয়েছেন, এখন আবার নতুন করে কি করে পরীক্ষা দেবেন? দুধে জল মেশানোর কথা আমরা শুনেছি, এটা জলে দুধ, তাও ছোট বলা যায়, গঙ্গার জলে 1 প্যাকেট দুধ ঢেলে দিয়ে বলা হয়েছে ওই 1 লিটারটা বের করো, সম্ভব হয়নি। শান্তনুদা বলে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটাই তো ভয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্ল্যাটারে সাজিয়ে চাকরি বিক্রি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না ব্যতিক্রমী নিয়োগ, ক্যাবিনেটের হেড মমতা বন্দ্যোপাধ্যায়, 330 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, উনি জানতেন না 1.5 কোটি ফ্যামিলি এফেক্টেড, 1.5 কোটি মানুষ এফেক্টেড, তার একমাত্র দায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা যাচ্ছে, এই দিদি চাকরিটা দিদি একদম জেনুইন কজ, দিদির কথা আমি বলছি, দিদি তো নিজে আন্দোলনকারী ছিলেন, মানে একদম রুট থেকে এই রিক্রুটমেন্টের রুট থেকে গোলমাল ছিল, তার জন্য দিদি আন্দোলন করতে হয়েছিল, তারপর চাকরি পেয়েছেন। অয়নবাবু, সমস্যাটা হচ্ছে ব্যাপম কেলেঙ্কারির নায়করা যারা ক্ষমতায় আসার আগে বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 45 বছরে সবথেকে বেশি বেকারত্বের জ্বালা এনেছে, তারা মেনে নিতে পারছে না যে কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও বাংলা 2 লক্ষ চাকরিতে চুরি হয়েছে দাদা, 2 লক্ষ, তারা মেনে নিতে পারছে না। আপনাদের জন্য হয়েছে, চায় না যে বাংলার মানুষ 2 লক্ষ চাকরি চুরি করেছেন আপনারা, চায় না বাংলার মানুষের পেটে 2 লক্ষ বাংলার মানুষ, এই 1.5 কোটি পরিবার বাংলা ছিল না, তারা মঙ্গল গ্রহ থেকে এসেছিল নাকি?
দিতে হবে। যে Please. 1.5 কোটি মানুষ আজকে affected, তারা বাংলার নয়। এটা কি ভোটে প্রভাব পড়বে? সেকেন্ড না, আমাদের কথা খুব পরিষ্কার। আমাদের প্রেস কনফারেন্স করেও কথা বলা হয়েছে বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে, যেহেতু আমরা কম বয়সীদের নিয়ে কাজ করি, যে অবিলম্বে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পুনর্বহাল করতে হবে। সেটা তো কোর্টকে করতে হবে, সেটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে, এসএসসি কে নিতে হবে। এসএসসি যদি বলে যে ওই ম্যাটটা থাকলে ভালো হতো, এবং দায়িত্ব কে অবশ্যই নেবে? এই চাকরি হারাদেরও দাবি, কোর্টকে দায়িত্ব নিতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। শুধু মাইনে দিলেই হবে না বলছেন শর্মিষ্ঠা এবং তাপস, দায়িত্বটা রাষ্ট্রের। তারা যোগ্য, তাদের চাকরি কি করে চলে যায় এই প্রশ্নতে আজকে শুধু নয়, দিন এই বিতর্ক তর্ক সব চলবে। এবং আগামীকাল ভোট, আগামীকাল সকাল 6টা থেকে দেখবো আমরা কি বলছেন ভোটাররা, কি বলছেন নেতারা, এবং আগামীকাল এই ভোটে প্রভাব পড়ে কিনা এই চাকরি ইস্যু, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে অনেক ধন্যবাদ নেতা এবং জনতাকে, অনেক ধন্যবাদ আপনাদের। আজকের মতো শেষ, জনতার দরবার আবার সোমবার।